হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও আর একটা বই পড়ে শেষ করেছি, বাংলাদেশি উপন্যাস। মানে লিটারেলি আমি ওই জগতে ঢুকে পড়েছি। যাই হোক, তো যে বইটা আমি পড়ে শেষ করেছি সেটা হচ্ছে যদি তাও নির্বাসন বাই মুন্নি আক্তার প্রিয়া। বইটার কভার পেজটা অসাধারণ, জাস্ট। যাই হোক, এই বইটাতে আমরা নবনী নামক মেয়েটির গল্প জানতে পারবো। অবশ্যই লাভ স্টোরি এটা, বাট এই বইটার মধ্যে যে দিকটা তুলে ধরা হয়েছে, লেখিকা যে দিকটা হাইলাইট করতে চেয়েছে সেটা হচ্ছে যে অনেকেই আছে যাদের বাবা মারা ডিভোর্স নেয় এবং পরে তাদের জীবনে যে প্রেশারটা পড়ে বা তাদের জীবনে যে পরিস্থিতির শিকারটা হয়, সেই বিষয়টাকেই এখানে তুলে ধরা হয়েছে। মানে যদি আমি ভালো করে বলি, দুটো মানুষ একে অপরকে ভালোবেসে বিয়ে করে, তারা একটা নতুন প্রাণ পৃথিবীতে আনে। দেন কিছুদিন পরে তাদের সেই ভালোবাসাটা, ভালো লাগা এবং তারপরে সেটা না লাগা, ধীরে ধীরে সেই ভালোবাসাটা মুছে গিয়ে সেই দুটো মানুষ ঠিক করে যে মিউচুয়ালি তারা ডিভোর্স নিয়ে নেবে। কিন্তু এই মধ্যিখানে যে বাচ্চাটাকে তারা পৃথিবীতে এনেছে, তার কি দোষ ছিল? সে কি কখনো চেয়েছিল যে তার বাবা মা আলাদা হয়ে থাকবে বা তার পরিস্থিতি এমন হবে যে সে এটা ভাববে যে আমি বাবার কাছে থাকবো না মায়ের কাছে থাকবো? আর সবচেয়ে বড় ব্যাপার, যখন সেই দুটো মানুষ আবার নতুন করে বিয়ে করে, বাবা বাবার মতো করে বিয়ে করে নিল, মা আর একটা বিয়ে করে নিল, মধ্যিখান দিয়ে সেই বাচ্চাটার জীবনটা কী হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, দুজন নির্বিশেষে সমাজ তাদেরকে সবসময় না হয় করুণার চোখে দেখে, না হয় তাদের পিঠ পিছনে এইরকম কথা বলে, ও ওর বাবা তো দুটো বিয়ে করেছে, ও ওর মা তো দুটো বিয়ে করেছে, তার মেয়ে আবার কিরম হবে বা তার ছেলেই বা কিরম হবে, এইরকম হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই সব বাচ্চাদের। তো এইরকমই এক পরিস্থিতির শিকার হয়েছে নবনী। তার বাবা, মানে তার বাবা মা প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, বাট যখন সে বড় হয়েছে, ঠিক মানে একটা প্রাপ্তবয়স্কে এসছে, 17 বছর এরকম এজ হবে, সেই মুহূর্তে তার কিছুদিন আগে তার বাবা তার মায়ের সাথে মিউচুয়াল ডিভোর্স নিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে 1 সপ্তাহের মধ্যে, এবং তার কিছুদিন পরে, 2-3 বছর পরে তার মাও আরেকজনকে বিয়ে করে। এবার মধ্যিখান দিয়ে কী হয় যে সে নানার বাড়ি বা নানুর বাড়িতে রয়েছে, সেখানে থাকছে, এবং এই যে মানে তার দিদা দাদু তাকে দেখছে ঠিক আছে, বাট তার যে মামা মামি তারা তাকে আর দেখতে চাইছে না, তাদের কাছে সে বোঝা হয়ে গেছে। তো তারা একটা ভালো পাত্র দেখে তার সাথে নবনীর বিয়ে দিতে চাইছে, বাট নবনীর এই জিনিসটা দেখার পর থেকে না তার ভালোবাসার উপর দিয়ে বিশ্বাসটা চলে গেছে। সে বিয়ে, শাদী, রিলেশনশিপ এগুলোর কোনোটাই চায় না, কারণ সে দেখে নিয়েছে যে মানুষ পালিয়ে বিয়ে করেও কিছুদিন পরে সেই সম্পর্কটা ভেঙে যায়, সে তার নিজের চোখে দেখছে বিষয়টা। তারপর পাড়া প্রতিবেশী তো আছেই, সারাদিন কুটকাচালি এসব করার জন্য। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে গ্রামের মধ্যেও যাও একটা সূর্যের কিরণ, মানে ওর লাইফে একটা সামান্যতম আলো ছিল। গ্রামের যে মেইন একজন রয়েছেন, তার সভাপতি, তার ছেলে, সে নবনীকে ভালোবাসে এবং প্রস্তাবও দেয়, কিন্তু সেই ছেলেটির বাবা এবং ফ্যামিলি তারা বিয়ে দিতে চায় না। কারণ হচ্ছে কি না, এইরম মেয়েকে ঘরের বউ করবে, যার বাবার দুটো বিয়ে, যার মায়ের দুটো বিয়ে, এরম বৌমাকে ঘরে করা যাবে না, সেই মেয়েটা যতটাই নির্দোষ হোক না কেন। ছেলেটার ভালোবাসা সৎ থাকা সত্ত্বেও নবনী ঠিক করে যে যেহেতু নবনী কোনোদিন ওকে ভালোবাসার চোখে দেখেনি, ভালো লাগাটাও হয়নি, তো সে ঠিক করে যে সে এইখান থেকে চলে যাবে। এবং ঠিক করা হয়, ওর মামা মামি ঠিক করে অন্য আরেকজনের সাথেও যখন এরম বিয়ে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লাগে এবং নবনী সেই সম্পর্কটাকেও বা সম্বন্ধটাকেও বানচাল করে দেয়, সেই মুহূর্তে তারা ঠিক করে যে নবনীকে তার মায়ের বাড়িতে দিয়ে আসবে। এবং মায়ের যার সাথে নতুন বিয়ে হচ্ছে, যখন নবনী ওখানে গিয়ে ওঠে, সেখানেও ওকে পরিস্থিতি মানে একদম অনুকূল নয়, প্রতিকূল, মানে কিরম বলবো, পরিস্থিতি এমন যে ওর যে সৎ বাবা, সেও মেয়ের সাথে ভালো করে কথা বলছে না, তার মধ্যে সেই বাবারও একজন ছেলে রয়েছে, সেও এই বিয়েটাকে মেনে নিতে পারছে না। মানে বলা হলো না যে মানে ওর মা যে লোকটাকে বিয়ে করেছে তারও একটা ছেলে রয়েছে, আবার নবনীও রয়েছে, তো এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে গিয়ে নবনী পড়েছে। কিন্তু এর মধ্যে কী হয় যে নবনীর বাবার ভাইয়ের এক ছেলে রুদ্র নামে, সে এখানে এসে থাকে। সে খুব মস্ত মলা টাইপের একটা ছেলে, খুব ভালো, খুব ফানি, খুব বোঝদার। তেমনই মিশুকে, সে নবনীর জীবনটাকে সহজ করে তোলে, দায়িত্ব, ইয়ার্কি, ঠাট্টা, ফাজলামি, পাশে থাকা সব মিলিয়ে। এবং তারা ঠিক করে যে তারা গ্রামে যাবে, গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, সবার সাথে মানিয়ে নেওয়া হবে, এবং ধীরে ধীরে এই যে পরিস্থিতিটা, এটা নর্মাল হয় সময় দেওয়ার সাথে সাথে। নবনীর যে নতুন বাবা বা সৎ বাবা, সেও নবনীকে মেনে নেয়। ইভেন নবনীর যে ভাই ছিল, মানে
ওর বাবার যে ছেলে ছিল সেও নবনীকে বোন রূপে মেনে নেয়। এবার মধ্যিখান দিয়ে পাশে থাকাথাকি মধ্যে দিয়ে রুদ্র মনে নবনীর প্রতি ভালোবাসা জন্ম নেয়। ইভেন নবনীরও তাই হয়, কিন্তু নবনী এতটাই ভয় পেয়ে আছে চারিদিকের পরিস্থিতি দেখেও কখনোই সেই মনের ফিলিংসটাকে অ্যাড্রেস করে না। কিন্তু রুদ্র সেই ফিলিংসটাকে মানে একদমই করে যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসি, এই জায়গায় নিয়ে যায়। তো প্রথমে তো নবনী ভয় পায়, বাট ভেবে দেখে যে সবাই তো 5টা মানুষ সময় নয়, এই মানুষটা আমাকে ভালোবাসে আর আমি ভয় পেয়ে কতদিন লুকিয়ে থাকবো বা বাঁচাটা ভুলে যাব। তো নবনী সেই ভালোবাসাটায় ধরা দেয়, রুদ্রকে ভালোবাসায় স্বীকার করে। বাট দুজনের সম্পর্ক ভালোই চলছিল, সবই ঠিক ছিল। বাচ্চাতে হচ্ছে রুদ্রর বাবা মা তারা নবনীকে বৌমা করতে রাজি না, সেম রিজনে। কিন্তু রুদ্র সেই পরিস্থিতির মানে সামাল দেওয়ার আগেই বা রুদ্র সেটা পরিষ্কার জানিয়ে দেয় যে সে নবনীকেই বিয়ে করবে। কিন্তু মধ্যখান দিয়ে কী হয়, রুদ্রর মা নবনীর মায়ের ফ্ল্যাটে গিয়ে নবনীর মা বাবাকে প্রচুর অপমান করে এবং সেই অপমানের জন্য নবনী ঠিক করে যে সে রুদ্রর সাথে রিলেশন রাখবে না। ইভেন রুদ্রর বাবা মাও মানে এই কথাটাই চেয়েছিল ওদের থেকে যে তুমি আমাদের ছেলের সাথে সম্পর্ক রেখো না। তো এর মধ্যে কি হয় যে নবনীর যে মা আছে সেও রুদ্রকে বোঝায় যে তোমরা নিজেরা একে অপরকে ভুলে যাও, এটাই বেটার হয়। তো এই বিষয়টা নবনী মনে মনে কষ্ট মেনে নিলেও, নিজেকে শক্ত রাখলেও রুদ্র কিছুতে মেনে নেয় না। ও বাড়ি গিয়ে নিজের মায়ের থেকে এক্সপ্লেনেশন চায় যে তুমি কেন তাদের বাড়ি গিয়ে তাদেরকে অপমান করেছো। এবং ওর বাবা মা কিছুতেই এই সম্পর্কটা যখন মেনে নেয় না, তখন রুদ্র ওই বাড়ি ছেড়ে চলে আসে এবং ও প্রায় মাসের পর মাস ঘুরে নবনীর মনটা গলানোর চেষ্টা করে, অনেক কষ্ট সহ্য করে, খাওয়া দাওয়া মানে সব কিছু সে ভুলে যায়, শরীর একবারে ভেঙে পড়ে। আর এই মুহূর্তে বৃষ্টির মধ্যে ভিজে থাকে, মানে নবনীর জন্মদিনের দিন ও ঠিক করে যে নবনীর সাথে কথা বলেই তবে ফিরবে। এবার নবনীর যে ভাই ছিল, মানে সৎ বাবার যে ছেলে ছিল নিখিল, সেও তো রুদ্রর খুব ভালো বন্ধু, ভাই একই, সেই বিষয়টাকে বুঝতে পেরে নবনীকে বোঝায় এবং নবনীর মাও নরম হয় রুদ্রর পাগলামি দেখে। এবং তারা ঠিক করে যে রুদ্রর বাবা মা মানুক চায় না মানুক, রুদ্র তো মেনে নিচ্ছে, রুদ্র নিজের বাড়ি ছেড়েও চলে এসছে, তো রুদ্রর সাথে নবনীর বিয়েটা তারা দিয়ে দেয়। কিন্তু আলটিমেটলি শেষ অবধি এখানে রুদ্রর বাবা মা মেনে নেয়নি, হয়তো ফিউচারে এটা লেখিকা দেখিয়েছেন যে মেনে নিতে পারে, যাই ওই দিকটা দেখানো হয়নি। বাট রুদ্র আর নবনী খুব ভালোভাবে সংসার করে। এই উপন্যাসে এটাই এইভাবে দেওয়া হয় যে একটা ছেলের পাগলামো, একটা মেয়ের কী কী প্রতিকূল পরিস্থিতি হয়, একটা ডিভোর্স একটা বাচ্চার জীবনে কীরকম কী প্রভাব ফেলে। ওভারঅল আমার এই বইটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা উপন্যাস। আমি এটাকে 5-এর মধ্যে 4 স্টার দেবো। সুচরিতাটা আমার বেশি ভালো লেগেছে হামজার কথাগুলোর জন্য। যাই হোক, সব উপন্যাস এক একটা রকমের, এটা খারাপ নয়, অবশ্যই ভালো উপন্যাস, অনেক বেশি ডেপথ রয়েছে, অনেক বেশি পাশে থাকা বোঝদার আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি এই বইটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটার ব্লাডটা যেটা রয়েছে আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। অনেকগুলো বক্সের মাঝে নামহীন রঙিন বক্স দুটি প্রতি আগ্রহী হয়ে ওঠে নবনী মনের মাঝে চাপা উত্তেজনা নিয়ে প্রথম বক্সটি খুলতেই লাভ শেপের ছোট্ট একটা কেক দেখতে পায়, যেখানে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মাই সেনোরিটা। এখানে বলে রাখি রুদ্র নবনীকে সেনোরিটা ডাকনামে ডাকে। আর লেখাটা পড়েই বুকের ভেতরে কম্পন সৃষ্টি হয় তার। অস্পষ্ট স্বরে মুখ থেকে বেরিয়ে আসে রুদ্র। সে এবার দ্বিতীয়টি খোলে, সেটাতে একটা কাপল শোপিস আর হুমায়ুন আহমেদের লেখা নির্বাসন বইটি পায়। বই পেয়ে ভীষণ অবাক হয়েছে, কারণ সে যতটা না হুমায়ুন ভক্ত, রুদ্র ততটাই বিদ্বেষী। অবশ্যের কারণটা কি সে হাজারবার জিজ্ঞাসা করেও জানতে পারেনি। প্রতিবারই উত্তরে রুদ্র বলেছিল সময় হলে বলবে, সেই সময়টা বোধহয় আর কখনই আসবে না। নবনী নিজেই তো সে পথ বন্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে। বই আর শোপিসের সঙ্গে একটা চিঠিও পায় সে। ভাঁজ খুলে পড়তে শুরু করে। নবনী, কী নামে সম্বোধন করবো তোমায়? মায়াবতী, হৃদয়হরণী নাকি নিষ্ঠুর পাশানী? তোমার পরিবর্তন তিলে তিলে যে আমায় কতটা কষ্ট দিচ্ছে তুমি জানো? তোমায় দেখার এক করুণ অসুখ ধরে বসেছে আমায়। তবে তুমি যে ওই সুদীর্ঘ কালো মেঘের আড়ালে উঁকি দেওয়া রূপালী চাঁদ, যাকে ছোঁয়ার সাধ্যই আমার নেই। তোমার জন্মদিন আর আমি ভুলে যাব তা কি হয়? সবাই তো শুরুতেই উইশ করে, আমি না হয় সবার শেষেই করলাম। খুব মিস করি তোমায় সেনোরিটা। সব ছেড়ে ছুড়ে কি একটাবার আমার কাছে ফিরে আসা যায় না? বুকটা যে বড্ড তৃষ্ণার্ত হয়ে আছে তোমার আলিঙ্গন পাওয়ার জন্য। তৃষ্ণা মেটাবে না সেনোরিটা? আমি অপেক্ষা করব। শত সহস্র বছরও যদি অপেক্ষা করতে হয় আমি অপেক্ষা করব সেনোরিটা। রুদ্র। চিঠিটা বুকে জড়িয়ে নবনী ফুপিয়ে কেঁদে ওঠে। কী করে বলবে সে তার নিজের যে কটা কষ্ট হচ্ছে।
বিরহের অনলে রুদ্র একখানা সেও যে পড়ছে প্রতিনিয়ত। ঝাপসা দৃষ্টিতে সে বইটি হাতে তুলে নেয়, ঝুপঝুপিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেটার উপরে। বইটি খুলতেই প্রথম পৃষ্ঠায় সাদা জায়গায় রুদ্রর লেখা দেখতে পায়, যদি দাও নির্বাসন তবুও ভালোবাসবো আমরও। তো এই সিনারিটা হচ্ছে যখন রুদ্রর বাবা মা মেনে নেয়নি এবং রুদ্রর থেকে নবনী দূরত্বটা তৈরি করেছে তখন। তো ওভারঅল আমি এই বইটা মিশো থেকে পারচেস করেছি, অনেকটা কমে পেয়েছি আমি এই বইটা মিশোতে। তোমরা কলেজ স্ট্রিটেও সেম অফারে পেয়ে যেতে পারো, বাট আমি অরিজিনাল পেয়েছি, এটা খুব শকিং। এই যে অরিজিনাল বুকমার্ক নবকথন পাবলিকেশনের তরফ থেকে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।